ইতিহাসের পাতা যদি আপনি খুলে দেখেন তাহলে দেখতে পাবেন যে ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গে অর্থাৎ বাংলায় এক এবং একাধিক বিপ্লবী জন্মগ্রহণ করেছেন। বাংলার এই মাটি এমন সমস্ত বিপ্লবীদের জন্ম দিয়েছে যারা আমাদেরকে সিদ্ধারা সোজা রেখে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে। স্বেচ্ছাচারী অত্যাচারী শাসকের বিরুদ্ধে কিভাবে লড়াই করে জিততে হয় সেটা শিখিয়েছে বারবার। দেখুন, মূলত আমরা বিপ্লবী বলতে যাদেরকে বুঝি তারা একসময় ব্রিটিশের বিরুদ্ধে লড়ে ভারতবর্ষে স্বাধীনতা এনে দিয়েছিল এবং সেই স্বাধীনতা আজ আমরা উপহার হিসাবে পেয়েছি এবং আজ ভারতবর্ষে স্বাধীনভাবে বসবাস করছি। কিন্তু বন্ধুরা, ভারতবর্ষ স্বাধীন হয়েছে এত বছর হয়েছে, কিন্তু আজও ব্রিটিশ চলে যাওয়ার পরেও ভারতবর্ষে কিছু রাজনৈতিক মদতপুষ্ট মানুষ রয়ে গেছে যারা সুযোগ পেলেই ভারতবর্ষের সাধারণ মানুষ এবং গরিব মানুষকে অত্যাচার করতে ছাড়ে না। এবং আজও এই সমস্ত অত্যাচারী স্বেচ্ছাচারী মানুষদের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতবর্ষ এবং বাংলার মাটিতে বিভিন্ন বিপ্লবীরা বারবার জন্মেছেন। আর তাদের মধ্যেই একজনকে নিয়ে আজকের এই ভিডিওটা বানাবো। আজ থেকে প্রায় 13 বছর আগে 2012 সালে গোবরডাঙ্গা স্টেশনে বরুণ বিশ্বাসকে গুলি করে হত্যা করা হয়। এমনকি ভয়ে তাকে কেউ সেই সময় হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে পারেনি এবং প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হওয়ার জন্য বরুণ বিশ্বাসকে শেষমেশ বাঁচানো যায়নি। আপনি জানেন এই বরুণ বিশ্বাসকে কেন হত্যা করা হয়েছিল? কারণ এই বরুণ বিশ্বাস সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আর আজকের এই ভিডিওতে এই বরুণ বিশ্বাসকে নিয়ে আমরা যে এপিসোডটা করতে চলেছি, সেই এপিসোডে আমরা কয়েকটা প্রশ্ন যেটা বহু দিন ধরে এই দীর্ঘ 13 বছর ধরে আপনাদের মনে কোথাও না কোথাও বারবার ঘোরাফেরা করছে, সেই উত্তরগুলোই খোঁজার চেষ্টা করব। কি সেই প্রশ্নগুলো? আসুন জেনে নেওয়া যাক। প্রথম প্রশ্ন অবশ্যই, কে এই বরুণ বিশ্বাস? দ্বিতীয় প্রশ্ন থাকবে তার মূল আন্দোলন কোন সামাজিক অত্যাচারের বিরুদ্ধে ছিল? তৃতীয় প্রশ্ন, যা খুবই গুরুত্বপূর্ণ, যে কেন বরুণ বিশ্বাসকে হত্যা করা হয়েছিল? চতুর্থ যে প্রশ্নটা আমরা জানার চেষ্টা করব সেটা হচ্ছে বরুণ বিশ্বাসকে কারা হত্যা করেছিল এবং শুধুমাত্র কি তারাই এই হত্যাকাণ্ডে যুক্ত ছিল নাকি তার পেছনেও কোথাও একটা বড় পলিটিক্যাল মাস্টার মাইন্ড ছিল? এবং পঞ্চম ও সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নের উত্তরটা আমরা জানার চেষ্টা করব সেটা হচ্ছে 13 বছর হয়ে যাওয়ার পরেও যারা যারা তাকে হত্যা করেছিল তাদেরকে গ্রেফতার করার পরেও, এমনকি যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যে একজন মূল চক্রান্তকারী জেলে মৃত্যু হয়ে যাওয়ার পরেও আজও আসল দোষীরা কেন সাজা পায়নি? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েক আপ উইথ কেডি আর আমি কৃষ্ণেন্দু। আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা যারা প্রথমবার আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ আপনাদের জন্য আমরা প্রতিদিন প্রত্যেক মুহূর্ত কাজ করে চলেছি এবং আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। তাহলে চলুন দেরি না করে আজকে এই ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। বরুণ বিশ্বাস ছিলেন একজন নির্ভীক, অকুতোভয় সাধারণ মানুষ, যিনি রাজনৈতিক মতাদর্শ এবং রাজনৈতিক প্রেক্ষাপট ও দলাদলির বাইরে গিয়ে সাধারণ মানুষের জন্য সবসময় কাজ করতে চেয়েছিলেন এবং সেই কারণেই তিনি হতে পেরেছিলেন সাধারণ মানুষের প্রকৃত জননেতা, ওই খানিকটা হীরক রাজার দেশের উদয়ন পণ্ডিতের মতো। 1972 সালের 12ই সেপ্টেম্বর উত্তর 24 পরগনার শেষ প্রান্তের গ্রাম অর্থাৎ বাংলাদেশ ও ভারতবর্ষের বর্ডার সুটিয়াতে জন্মগ্রহণ করেন বরুণ বিশ্বাস। অত্যন্ত গরিব পরিবারে জন্মানোর জন্য ছোটবেলা থেকেই কিন্তু তার পরিবারে অভাব এবং অনটন ছিলই। বাবা জগদীশ বিশ্বাস ও মা গীতা বিশ্বাসের অভাবের সংসারে জন্মানোর সত্ত্বেও কিন্তু এই বরুণের পড়াশোনায় একটা আলাদাই আগ্রহ ছিল এবং সেই কারণে এই অভাবের মধ্যেও তিনি কিন্তু তার পড়াশোনার দিক থেকে অনেকটাই অগ্রগতি করতে পেরেছিলেন। বাবা জগদীশ বিশ্বাস পেশায় সকালবেলা দিনমজুরের কাজ করতেন এবং রাত্রিবেলায় তিনি যাত্রা দলে সঙ্গীত পরিবেশনা করতেন। বরুণের শিক্ষা জীবন শুরু হয় ভরাডাঙ্গা হাই স্কুল থেকে এবং সেখানেই তিনি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর খাতড়া হাই স্কুল থেকে তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তারপরে তিনি চলে আসেন কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং তার সাথে সাথে নিউ ব্যারাকপুর বিটি কলেজ থেকে তিনি বিএড পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি চাইলেই কিন্তু তার জীবনে পেশাগত দিক থেকে অনেকটাই উন্নততর চাকরি চয়েস করতে পারতেন। দেখুন, যারা সরকারি চাকরি অর্থাৎ পশ্চিমবঙ্গের সরকারি চাকরির যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেগুলোর জন্য প্রিপারেশন নেয় তারা ভালো করেই জানেন
যে WBCS পরীক্ষা বা WBCS এর যে চাকরি সেটা পশ্চিমবঙ্গ সরকারের কতটা সম্মানীয় একটা পদ। এই বরুণ বিশ্বাস এই WBCS এর চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও শুধুমাত্র সাধারণ মানুষের জন্য কাজ করবেন বলে শিক্ষকতার চাকরিকেই বেছে নেন এবং WBCS এর চাকরিতে তিনি জয়েন করেন না এবং কলকাতার একটি রিনাউন্ড বাংলা মিডিয়াম স্কুল যার নাম মিত্র ইনস্টিটিউশন সেখানেই তিনি শিক্ষক হিসাবে নিযুক্ত হন। এবং এই যে মিত্র ইনস্টিটিউশন সেখানকার স্টুডেন্টদের এবং সেখানকার শিক্ষকদের যখন তার সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছিল তখন সেখানকার ছাত্ররা বলেছিল যে এই বরুণ বিশ্বাস কিন্তু অন্যান্য স্যারেদের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। অন্যান্য স্যারেরা যেখানে প্রত্যেক বছর সিলেবাস কমপ্লিট করার জন্য এবং যে সমস্ত পরীক্ষাভিত্তিক পড়াশোনা আছে সেই দিকেই বেশি মনোনিবেশ করতেন, সেখানে এই বরুণ বিশ্বাস কিন্তু একেবারে ছাত্রদের সঙ্গে মিশে যেতেন এবং তার পড়ানোর যে কায়দা ছিল সেটা কিন্তু একদমই ছিল আলাদা। পড়াতে পড়াতে তিনি তার ছাত্রছাত্রীদের মধ্যে নিজেদের মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষার প্রতি যে ভালোবাসা বা বাংলা ভাষার প্রতি যে আগ্রহ সেটা কিন্তু জাগিয়ে তুলতে পেরেছিলেন এবং তিনি পড়াতে পড়াতে দেশ বিদেশের এত রকমের গল্প করতেন যে ছাত্ররা তার ক্লাস করতে খুবই আগ্রহী ছিল। এই বরুণ বিশ্বাস এতটাই সাহসী ছিল যে তিনি কোথাও কখনো কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। এমনকি তার স্কুলে একবার তার যে স্কুলের প্রধান শিক্ষক অর্থাৎ হেডমাস্টার তিনি যে অনৈতিক কাজ করছিলেন সেই কাজের বিরুদ্ধে কিন্তু তিনি যান এবং এই হেডমাস্টারের বিরুদ্ধেও তিনি সোচ্চার হন এবং স্কুলের ভেতরেই প্রতিবাদ করেন এবং তার জন্যই কিন্তু সেখানে এই প্রধান শিক্ষক যিনি ছিলেন তিনি এই অনৈতিক কাজগুলোকে বন্ধ করতে বাধ্য হয়েছিলেন। ভেবে দেখুন এতটাই সাহসী এবং অকুত ভয় ছিলেন এই বরুণ বিশ্বাস। শুধুমাত্র নিজে যে সাহসী ছিলেন, সত্যি কথা বলতে পছন্দ করতেন বা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন সেটাই নয়, তিনি তার ছাত্রছাত্রীদেরও এই একই কাজ করার জন্য উপদেশ দিতেন এবং অন্যায়কে যে কখনোই সহ্য করা উচিত নয় সেই উপদেশই দিতেন। শুধুমাত্র ছাত্রদেরকে পড়ানো বা তাদেরকে উপদেশ দেওয়াও নয়, গ্রামে ফিরে এসে গ্রামে যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা টাকা পয়সার অভাবে পড়াশোনা করতে পারছেন না তাদেরকে নিজের স্যালারি থেকে বই খাতা কিনে দিতেন, পড়াশোনা করাতেন। গ্রামে কোন মেয়ের বিয়ে হচ্ছে না সেখানে তিনি খরচ করে তাদেরকে বিয়ে দিতেন। গ্রামে কোন মানুষের ছাদ ভেঙে জল পড়ছে, গ্রামে কে অসুস্থ, এই সমস্ত দায়ভার যেন তিনি তার নিজের মাথায় তুলে নিয়েছিলেন এবং এই করতে গিয়ে কিন্তু মাসের শেষে গিয়ে দেখা যেত যে তার স্যালারির টাকা আর তার কাছে নেই। এমনকি এমনও কথা শোনা গেছে যে তিনি যে খাটে শুতেন সেই খাটে একটা তক্তপোষ পর্যন্ত ছিল না এবং সেই খাটে পাতা থাকতো একটা প্লাস্টিক এবং তার ওপরেই এসে তিনি রাত্রিবেলা শুতেন। ঠিক এতটাই জনদরদি এবং সাধারণ সহজ সরল জীবন কাটাতেন এই বরুণ বিশ্বাস। দেখুন ছোট ছোট সামাজিক কাজকর্ম করা, ছাত্রছাত্রীদের মনে উৎসাহ যোগানো, এই অবধি সবকিছু ঠিক ছিল। বরুণ বিশ্বাস তখনও পর্যন্ত সমাজবিরোধী নেতা, মন্ত্রী এবং অন্যান্য যে সমস্ত প্রভাবশালী ব্যক্তি আছে তাদের চোখে ধরা পড়েনি। কিন্তু এরপরে তিনি যে সমস্ত কাজ করতে শুরু করেন তার ফলে তার জীবনে একটা গভীর অন্ধকার নেমে এসেছিল। প্রথম যে ঘটনাটা আপনাদেরকে বলবো সেই ঘটনাটা দিয়ে তিনি জনসমক্ষে আসেন এবং তার প্রতিবাদের ভাষা সারা ভারতবর্ষ এবং সারা বাংলার মানুষ জানতে পেরেছিল। দেখুন শুটিয়া যে গ্রামে বরুণ বিশ্বাস থাকতেন এবং জন্মগ্রহণ করেছিলেন সেটা কিন্তু একটা বন্যা প্রবল এলাকা, অর্থাৎ বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টিপাত হয় তখন কিন্তু এই এলাকা ভেসে যেত। কেন এরকম হতো? কারণ এই যে শুটিয়া গ্রাম, সেই শুটিয়া গ্রামের ভেতর দিয়ে দুটি নদী বয়ে গেছিল, ইছামতি ও যমুনা। এই দুটি নদী এই শুটিয়া গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার জন্য যখনই প্রবল বর্ষা এবং বৃষ্টিপাত হতো তখনই কিন্তু দেখা যেত যে এই গ্রাম একেবারে ভেসে যাচ্ছে এবং সাধারণ মানুষের যে দৈন্য দশা হতো সেটা কিন্তু বরুণ বিশ্বাসকে অত্যন্ত ভাবিয়ে তুলেছিল এবং সেই কারণে তিনি উপর মহলে এটা নিয়ে চিঠি লেখালেখি শুরু করে এবং সরকারের বিরুদ্ধে এটা নিয়ে প্রতিবাদ করতে শুরু করে। এই শুটিয়া গ্রামে প্রত্যেক বছর বন্যা হওয়ার জন্য সরকার থেকে একটা বিশাল বড় অর্থ বরাদ্দ হতো ত্রাণ এবং বাঁধের কাজের জন্য অথবা খাল কাটার জন্য। কিন্তু যেটা দেখা যেত যে প্রভাবশালী ব্যক্তি এবং রাজনৈতিক নেতাদের পকেটে সেই টাকা চলে যেত এবং গ্রামের সাধারণ মানুষের কাছে সেই টাকা কখনোই এসে পৌঁছতো না। এবং এই ঘটনা দেখার পর বরুণ বিশ্বাস এর বিরুদ্ধে গর্জে ওঠে এবং তিনি তার পাশে পেয়েছিলেন গ্রামের সাধারণ মানুষদের এবং এর সাথে সাথেই কিন্তু তিনি গ্রামের ভেতর দিয়ে কিভাবে খাল কাটা হবে তার একটা নকশাও কিন্তু বানিয়ে ফেলেছিলেন। দেখুন সেই সময় থেকেই কিন্তু গ্রামের যে সমস্ত প্রভাবশালী নেতারা ছিল তারা তার বিরুদ্ধে চলে গেছিলেন
এবং সবথেকে বড় কথা হচ্ছে এই শুটিয়া যে নদী সংলগ্ন এলাকা ছিল সেখানে বেআইনিভাবে মাটি কাটা হতো, যার ফলে এই যে নদীর গতিপথ সেটা কিন্তু কোথাও গিয়ে স্তীমিত হয়ে গেছিল এবং বন্যার সময় পরিস্থিতি ভয়াবহ হয়ে গিয়ে দাঁড়াতো। 2000 সালে গ্রামের এই বেহাল অবস্থা নিয়ে বরুণ যে আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলনের তীব্রতা আস্তে আস্তে বাড়তে শুরু করে। প্রচুর মানুষ, বলা যেতে পারে হাজারে হাজারে মানুষ এই আন্দোলনে যোগদান করে এবং প্রথম দিকে রাজনৈতিক নেতারা বা প্রশাসন এটা নিয়ে কথা না বললেও পরবর্তীকালে তারাও বুঝতে পারে যে এই আন্দোলনের সামনে তাদেরকে হার মানতে হবে এবং তারপরেই কিন্তু গ্রামে খাল কাটা হয় এবং আস্তে আস্তে গ্রামের যে বন্যা পরিস্থিতি সেটার যে উন্নতি সেটা হয়েছিল। দেখুন এই 1999 যে সালটা, সেই সালটা কিন্তু এই শুটিয়া গ্রামবাসী, বিশেষ করে শুটিয়াতে যে সমস্ত মহিলারা এবং যে সমস্ত যুবতীরা থাকতেন তাদের জন্য একটা অতি খারাপ সময় ছিল। কারণ সেই সময় কিছু সামাজিক দুষ্কৃতীরা তারা কিন্তু এই রাজনৈতিক মদতপুষ্ট হওয়ার কারণে এই সাধারণ ঘরের যে সমস্ত মহিলারা যুবতীরা রয়েছে তাদের ওপর অত্যাচার করতো। এমনকি এমন অবস্থা গিয়ে দাঁড়িয়েছিল যে এই গ্রামকে ধর্ষণ গ্রাম পর্যন্ত বলা হতো এবং সরকারি একটি রিপোর্ট সেই সময় প্রকাশিত হয়েছিল যেখানে বলা হয়েছিল যে মাত্র 2 বছরে সেই গ্রামে নাকি 33 জন মহিলাকে গণধর্ষণ করা হয়েছে এবং 12 জনকে খুন করা হয়েছে। কিন্তু সেই গ্রামের একাধিক মানুষের এই বক্তব্য ছিল যে এই সংখ্যাটা নাকি এর থেকে অনেক গুণ বেশি এবং এর বিরুদ্ধে প্রথম গর্জে ওঠে বরুণ বিশ্বাস। দেখুন যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা হয়তো অনেকেই এই নামটা শুনে থাকবেন, সুশান্ত চৌধুরী। হ্যাঁ, এই সুশান্ত চৌধুরী ও বীরেশ্বর ঢালির নেতৃত্বে প্রায় 20-25 জনের গ্যাং ছিল একটা, যারা কিন্তু ঘুরে ঘুরে সারা গ্রামের ভেতরে বিভিন্ন রকমের দুষ্কর্ম করে বেড়াতো, যাদের বিরুদ্ধে কথা বলার সাহস পুলিশ প্রশাসনেরও ছিল না। এরপরে আমাদের মতো সাধারণ মানুষ যারা অন্যায় দেখে চুপ করে বসে থাকে তাদের মতো চুপ করে বসে থাকেনি বরুণ বিশ্বাস। 1 আগস্ট 2002 শুটিয়া গ্রামের যে বাজার ছিল সেই বাজারের একদম মাঝখানে একটি মঞ্চ তৈরি করে এই বরুণ বিশ্বাস। পাশে পেয়েছিলেন গ্রামের তার বয়সী এবং তার থেকে অনেক কম বয়সী ছাত্রছাত্রী এবং যুবক যুবতীদের, যারা তার সঙ্গে এই আন্দোলনে হাতে হাত মিলিয়েছিলেন এবং সেই বাজারের মাঝখানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আমরা যদি আমাদের কন্যা, বোন, স্ত্রী ও মাকে না বাঁচাতে পারি তাহলে আমাদের সভ্য সমাজে বাস করা উচিত না। এবং এরপরেই বরুণ বিশ্বাস তার নিজের মনের বিশ্বাসের ওপর ভর করে তার পাশে থাকা যে সমস্ত যুবক যুবতীরা ছিল তাদেরকে সাথে নিয়ে তৈরি করে শুটিয়া গণধর্ষণ প্রতিবাদ মঞ্চ। এই মঞ্চ থেকে প্রতিবাদের ভাষা ছড়িয়ে পড়তে থাকে বাংলা এবং সারা ভারতে। প্রশাসনের বিভিন্ন জায়গায় যেমন এসডিপিও, এসডিও এবং ওসির কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। এমনকি কলকাতা থেকে জাতীয় মহিলা কমিশন কিন্তু সেই গ্রামে এসে পৌঁছায় এবং সেই গ্রামে যে সমস্ত মহিলাদেরকে ধর্ষণ করা হয়েছিল তাদের সঙ্গে কথা বলে এবং এফআইআর পর্যন্ত দায়ের করা হয়েছিল। এরপরে আসে সেই দিন যেই দিনের জন্য শুটিয়া গ্রামবাসী বহুদিন ধরে অপেক্ষা করেছিল, অর্থাৎ এই কুখ্যাত নেতা সুশান্ত চৌধুরীকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীকালে তাকে যাবজ্জীবনের সাজা পর্যন্ত দেওয়া হয়। শোনা যায় সুশান্ত চৌধুরী যখন গ্রেফতার হয়েছিল তখন তার হাতে একটি গীতা দিয়ে এই বরুণ বিশ্বাস বলেছিল যে জেলে বসে যেন এই গীতা তিনি পড়েন। এই গীতা পড়ার পরে তার জীবনে পরিবর্তন আসতে পারে। সুশান্ত চৌধুরী গ্রেফতার হওয়ার পর এই শুটিয়া গ্রামে শান্তি নেমে এলেও বরুণ বিশ্বাসের জীবনে একটা কালো অন্ধকার ঘনিয়ে এসেছিল, যা হয়তো বরুণ বিশ্বাসও কখনো বিশ্বাস করতে পারেননি। 5ই জুলাই 2012 দিনটা একটা বৃষ্টি ভেজা দিন ছিল এবং গোবরডাঙ্গা স্টেশনে সকালবেলা বরুণ বিশ্বাস আসতেন। সেখানে তিনি তার বাইকটিকে রাখতেন এবং ট্রেনে করে তার কলকাতার স্কুল মিত্র ইনস্টিটিউশনে এসে পড়াতেন এবং স্কুল শেষ করে তিনি আবার ফেরত আসতেন এই গোবরডাঙ্গা স্টেশনে এবং সেখান থেকে বাইক নিয়ে তিনি বাড়ি ফিরতেন। সেদিন অর্থাৎ এই 5ই জুলাই বরুণ বিশ্বাস যখন গোবরডাঙ্গা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ান তখন স্টেশন অত্যন্ত শান্ত এবং প্রায় ফাঁকা ছিল এবং এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে যখন তিনি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসছিলেন তখন কয়েকজন ছেলে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পেছন থেকে তাকে গুলি করে এবং এই গুলির পরে মাটিতে লুটিয়ে পড়ে বরুণ বিশ্বাস। প্রায় 30 মিনিট মাটিতে লুটিয়ে থেকে ছটপট করতে থাকে বরুণ বিশ্বাস। সাধারণ মানুষ যারা সেই সময় আশেপাশে ছিল তারা কেউ সাহস করে বরুণ বিশ্বাসকে কোনো স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসালয় অথবা হাসপাতালে নিয়ে যেতে পারেনি। বহু পরে তার পরিচিতরা যখন তাকে এই স্টেশন থেকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে যায় তখন অনেক দেরি হয়ে গেছে,
প্রচুর রক্তক্ষরণ হয়ে গেছে এবং সেই কারণে বরুণ বিশ্বাস আর তার জীবন ফিরে পায়নি। 6ই জুলাই সেই দিন যেন আরও বৃষ্টি হচ্ছিল এবং এই 6ই জুলাই যখন হাসপাতাল থেকে মাস্টারদার বডি নিয়ে আসা হয়েছিল তখন এই গ্রামে প্রায় কয়েক লাখ মানুষ জড়ো হয়েছিল এই মাস্টার মশাইকে চির বিদায় জানাবে বলে, এবং তার গা ছুঁয়ে গ্রামবাসী শপথ করে যে যারা যারা এই মাস্টারদাকে হত্যা করেছে তাদেরকে যতক্ষণ না পর্যন্ত শাস্তি দিতে পারছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবে। এবং এই গ্রামে সেই দিন যে সমস্ত মহিলারা ছিলেন তারা তাদের বাড়ির হাতা, খুন্তি, বটি, সাঁড়াশি যে যা পেয়েছিলেন সেই নিয়ে সেখানকার যে পুলিশ ফাঁড়ি ছিল সেখানে হঠাৎই আক্রমণ করে এবং পুলিশ ফাঁড়িতে ভাঙচুর করে। বরুণ বিশ্বাসের খুনের তদন্ত করতে গিয়ে পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে। পুলিশ যে 4 জনকে গ্রেফতার করেছিল তাদের মধ্যে ছিল সুমন্ত দেবনাথ ওরফে ফটকে, দেবাশিস সরকার, বিশ্বজিৎ বিশ্বাস এবং রাজু সরকার। সিআইডি তদন্ত রিপোর্টে এটা জানা গেছে যে সুশান্ত যখন দমদম সেন্ট্রাল জেলে ছিল তখনই তিনি জেলখানায় বসে টেলিফোনের মাধ্যমে এই ফটকের সঙ্গে 3 লক্ষ টাকায় বরুণ বিশ্বাসের সুপারি দিয়েছিল, অর্থাৎ বরুণ বিশ্বাসকে খুন করার টেন্ডার দিয়েছিল। ভেবে দেখুন, জেলে বসে সে অর্থাৎ এই সুশান্ত এই কাজটি করতে পেরেছিল। দেখুন, পরবর্তীকালে এই যে সুশান্ত চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং এই সুশান্ত চৌধুরী 47 বছর বয়সে জেলখানায় সেপ্টিসেমিয়া হয়ে মৃত্যুবরণ করেছিল। দেখুন, কিছু বছর আগে, বলা যেতে পারে প্রায় 2 বছর আগে, একজন তৃণমূল অর্থাৎ এই সময়ে যারা রাজনৈতিক দলে রয়েছে, যারা সরকারে রয়েছে, তাদেরই একজন নেতা গ্রেফতার হয়েছিল। তিনি ছিলেন খাদ্যমন্ত্রী। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। তিনি গ্রেফতার হওয়ার পরে কিন্তু এই বরুণ বিশ্বাসের পরিবারের মানুষেরা এবং গ্রামেরও অনেক মানুষেরা একাধিক টিভি চ্যানেলে এই বক্তব্য তোলেন বা এই অভিযোগ তোলেন যে বরুণ বিশ্বাসকে যারা হত্যা করেছিল তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে এই মন্ত্রী। শুধুমাত্র তাই নয়, এই বরুণ বিশ্বাসের বাড়ির একাধিক সদস্য, তার দিদি এই দাবিও তুলেছেন যে সিআইডি যখন তদন্ত করছিল তখন তাদের এই তদন্ত প্রক্রিয়ায় নাকি একাধিক খামতি ছিল। এবং এই মুহূর্তে বরুণ বিশ্বাসের দিদি বারবার একটাই কথা বলছেন যে তারা সিআইডি এবং পশ্চিমবঙ্গের যে পুলিশ ও সরকার রয়েছে তাদের ওপর তাদের আর কোনো বিশ্বাস নেই এবং সেই কারণেই বরুণ বিশ্বাসের যে হত্যাকাণ্ড তাতে তারা সিবিআই তদন্ত চান। দেখুন, 13 বছর বাদে আজও বরুণ বিশ্বাসের মতো বিপ্লবী যারা সামাজিক অবক্ষয় এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে খুন হয়েছিলেন তাদের বিচার আজও আমাদের সমাজ, আজও আমাদের সরকার, আজও আমাদের প্রশাসনিক ব্যবস্থা এবং আদালত দিয়ে উঠতে পারেনি। এটা যে আমাদের কাছে কতটা দুঃখের, কতটা লজ্জার, সেটা বলে বোঝানো যাবে না। কিন্তু দেখুন, আজ যখন 1 বছর আগে আমি এই ভিডিওটা বানাচ্ছি তার ঠিক 1 বছর আগে যেখানে আরজি করে একটা ডাক্তারের ওপর খুন এবং ধর্ষণ করা হয়েছিল, যেখানে কিছুদিন আগে কসবায় আমরা একটা ঘটনা ঘটতে দেখেছি যেখানে একজন প্রথম বর্ষের লয়ের ছাত্রীকে ঘরের ভেতর, বলা যেতে পারে ইউনিয়ন রুমের ভেতর একেবারে গণধর্ষণ করা হয়েছে, তখন কিন্তু মনে হয় যে এই সমাজে সত্যি বরুণ বিশ্বাসের মতো প্রত্যেকের হওয়া উচিত। দেখুন, এই বরুণ বিশ্বাস যদি একা এই শুটিয়া গ্রামের মধ্যে যে সমস্ত নারীরা ছিল যাদের প্রতি বহুদিন ধরে অত্যাচার হয়েছিল তাদের জন্য লড়াই করতে পারে, তাহলে আমরা কেন প্রত্যেকে নিজেদের বাড়ির এবং নিজেদের বাড়ির বাইরে যে সমস্ত মহিলারা প্রত্যেকটা মুহূর্তে অত্যাচারিত হচ্ছে তাদের জন্য কেন আমরা লড়াই করতে পারবো না? আসুন আমরা আজ থেকে সংঘবদ্ধ হই যে রাস্তাঘাটে, নিজের বাড়িতে, নিজের বাড়ির বাইরে, আত্মীয় স্বজন বলুন, নেতা বলুন, যেই বলুন না কেন, যেখানেই আমরা কোনো নারীর ওপর অত্যাচার হতে দেখব সেখানেই আমরা আমাদের কণ্ঠকে তীব্র করব এবং প্রতিবাদ জানাবো, তাতে আমাদের যা হয় হোক। দেখুন, একটা কথা তো ঠিক যে ভীতু প্রত্যেক দিন মারা যায় আর যে সাহসী তার একবারই মৃত্যু হয়। দেখুন, আজকের এই ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করব। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমাদের এই ভিডিওটা প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো এরকম নতুন কোনো বিপ্লবীর, এরকম নতুন কোনো মানুষের কথা নিয়ে। ততদিনের জন্য জয় হিন্দ, বন্দে মাতারাম। ভালো থাকবেন, ভালো রাখবেন।